স্বাগতম 2020-21 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদেরকে। তোমাদের সাথে আছি আমি প্রভাষক নিপুলাল দে। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় যুক্তিবিদ্যার পরিচিতি পাঠটি নিয়ে আলোচনা করব। তো যুক্তিবিদ্যার পরিচিতি পাঠ সম্পর্কে যদি আলোচনা করতে যাই আমরা, তাহলে এই প্রথম যে অধ্যায়ের যে শিরোনাম সম্পর্কে ভালোভাবে বিশ্লেষণ করলে আমরা পেতে পারি যুক্তিবিদ্যায় এই অধ্যায়ে আমরা যুক্তিবিদ্যার কোন বিষয় নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই আমাদের অনুমানটা সঠিক। আজকে আমরা যুক্তিবিদ্যার প্রাথমিকভাবে যে ধারণা, যুক্তিবিদ্যা সম্পর্কে প্রাথমিক ধারণাটাই আমরা আলোচনা করব। যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়, যুক্তিবিদ্যা কি বিষয় নিয়ে আলোচনা করে, কোন কোন বিষয় তার আলোচ্য বিষয়, এগুলাই যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে। তো এই যুক্তিবিদ্যা বিষয়টি যদি আমি আলোচনা করতে যাই, তাহলে আমি প্রথমেই যদি প্রশ্ন করি যুক্তিবিদ্যা বলতে কি বুঝি আমরা, যুক্তিবিদ্যা বলতে কি, এই প্রশ্নের উত্তর আমরা দিতে গেলে অনেকেই কিন্তু দ্বিধান্বিত হব, কারণ আমরা অনেকেই যুক্তিবিদ্যা বিষয়টি সম্পর্কে অবগত নই। অনেকেই আমাদের পাঠ্যবিদ্যার বা পাঠ্য বিষয়ের যেগুলো আলোচনা হয়েছে আমাদের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যেগুলো আলোচনা ছিল, এগুলোর মধ্যে কোনো কিছুই নেই। তো এজন্য যুক্তিবিদ্যা সম্পর্কে অনেকের কাছে একদমই ধারণা থাকার কথা নয়। যদি থেকে থাকে থাকলে ভালো, তো খুবই ভালো। অনেকের বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারে যুক্তিবিদ্যা বিষয় সম্পর্কে, কিংবা তারা যে বিষয় নিয়ে পড়ালেখা করছে ওইটা সম্পর্কে জানতে পারে। তো আজকে মূলত যুক্তিবিদ্যার প্রাথমিক আলোচনা, যুক্তিবিদ্যা বলতে কি, এই বিষয়ে আলোচনা করব। তো যুক্তি বলতে কি বুঝি? যুক্তি তো আমরা যুক্তির সাথে তো আমরা পরিচিত, সবাই পরিচিত। কোনো বিষয়ে প্রমাণ করার জন্য যে অন্যান্য তথ্য উপাত্তের সাহায্য নিয়ে যে যুক্তি প্রদান করা হয়, যে তথ্য প্রদান করা হয়, তাকেই যুক্তি বলে। তো যুক্তিবিদ্যা কাকে বলে? যুক্তিবিদ্যা সম্পর্কে যুক্তিবিদ্যার একটা সংজ্ঞা আছে, খুবই সুন্দরভাবে মার্জিতভাবে বলা হয়েছে, এবং এই যুক্তিবিদ্যার সংজ্ঞার মাধ্যমে কিন্তু যুক্তিবিদ্যার মূল চরিত্র, মূল আলোচ্য বিষয় এবং তার যে বৈশিষ্ট্য, এগুলাই কিন্তু প্রকাশ পায়। তো সংজ্ঞাটা একটু বলা যাক, সংজ্ঞাটা একটু আমরা শুনি। যুক্তিবিদ্যার সংজ্ঞা খুবই সুন্দরভাবে বলা হয়েছে যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে সঠিক যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক প্রক্রিয়া যে বিদ্যা নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে। তো এই যে ব্যবহারিক বিজ্ঞান সম্পর্কে যদি প্রশ্ন করি, ব্যবহারিক বিজ্ঞান বলতে কি বোঝায়? আমাদের প্রত্যেক জীবনে যে বিজ্ঞান ব্যবহার করা হয় তাকে ব্যবহারিক বিজ্ঞান বলে। ভ্রান্তিকে পরিহার, ভ্রান্তি মানে কি? ভুলকে বাদ দিয়ে সঠিক যুক্তি পদ্ধতি বা অনুমান, সঠিক যুক্তি, ভুল যুক্তি নয়, সঠিক যুক্তি বা অনুমান এবং তার সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক প্রক্রিয়া। অনুমানের যে সহায়তাকারী অন্যান্য বুদ্ধিমূলক প্রক্রিয়াগুলোকে যে নিয়ন্ত্রণ করে, যে জ্ঞান দেয়, তাকেই কিন্তু যুক্তিবিদ্যা বলা হয়। তো যুক্তিবিদ্যার সম্পর্কে যে সংজ্ঞার মাধ্যমে কিন্তু যুক্তিবিদ্যা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা অর্জন করলাম একমাত্র এই যুক্তিবিদ্যার সংজ্ঞার মাধ্যমে। তো যুক্তিবিদ্যা বিষয়টির সম্পর্কে সংজ্ঞা তো আমরা জানলাম, ওনার এই বিষয়ের জনককে বা এই বিদ্যার এই যে সাবজেক্টের কে উদ্ভাবন করেছেন? যুক্তিবিদ অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যুক্তিবিদ্যার জনক। তিনি যুক্তিবিদ্যার পাশাপাশি জীববিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটি বিষয়েরও জনক। তার জন্ম খ্রিস্টপূর্ব 384 অব্দে এবং মৃত্যু খ্রিস্টপূর্ব 322 অব্দে।
গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের যে জ্ঞানের যে মানে পূর্ণতা বলা যায়, এই যে মহান জ্ঞানী ব্যক্তি জ্ঞানের পূর্ণতা অর্জনের পিছনে তার শিষ্য আলেকজান্ডারের অবদান নিঃসন্দেহে অসামান্য। আলেকজান্ডারের পথ প্রদর্শক বা গাইড ছিলেন অ্যারিস্টটল এবং সভার সদস্য ছিলেন এই অ্যারিস্টটল। অ্যারিস্টটলের সহযোগিতায় তিনি তার রাজ্য ইউরোপ ছাড়িয়ে এশিয়াতে আমাদের ভারতবর্ষেও কিন্তু এসেছিলেন এই আলেকজান্ডার। তো আলেকজান্ডার বিভিন্ন দেশ বিজয়ের মাধ্যমে ধন সম্পদের পাশাপাশি তার গুরুর জন্য, তার স্যারের জন্য, তার টিচারের জন্য তিনি বিভিন্ন ধরনের গবেষণা বিষয়, জীববিজ্ঞানের যেমন গবেষণা বিষয়, বিভিন্ন প্রাণী, বিভিন্ন উপাদান, তারপরে বিভিন্ন দেশের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ধারণা, এগুলা কিন্তু তার কাছে পৌঁছে দিতেন অ্যারিস্টটলের কাছে। এবং অ্যারিস্টটল কিন্তু তার যে জ্ঞানের ভান্ডার আছে তা তার শিষ্যের মাধ্যমে পূর্ণ করতেন। শিষ্যের যে বিভিন্ন অর্জন জ্ঞান, বিভিন্ন জায়গায় জ্ঞান অর্জন করেছেন, বিভিন্ন জায়গায় যে গিয়ে যে তথ্যপত্র অর্জন করছেন তার মাধ্যমে। তো অ্যারিস্টটলের গুরু ছিলেন গ্রিক দার্শনিক প্লেটো এবং প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস। তো এরা তিনজনই ছিলেন গ্রিসের দার্শনিক। তো দর্শনের যারা স্টুডেন্ট তারা এ বিষয়ে আলোচনা করে। তো আমাদের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যা, যেহেতু যুক্তিবিদ্যা আলোচনা বিষয়, এক্ষেত্রে আমরা এই দিকটা আমরা বাদ দিয়ে যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করব। তো যুক্তিবিদ্যা পাঠের কি প্রয়োজনীয়তা আছে এ বিষয়ে কিন্তু অনেক দার্শনিক প্রশ্ন করেছেন। যুক্তিবিদ্যা পাঠের কি প্রয়োজন আছে কিনা, না যুক্তিবিদ্যা আসলে কি দরকার, যুক্তি ছাড়া যুক্তি তো মানুষ জন্মগতভাবে মানুষ যুক্তি প্রদান করতে পারে, মানুষ জন্মগতভাবে কিন্তু যুক্তি প্রিয়। তো আমাদের কিন্তু ব্যক্তি জীবনে আমরা যদি উদাহরণ দিই তাহলে কিন্তু এটা এই কথাটা কিন্তু একদমই সত্য। কিভাবে? যদি বলি যে আমরা যখন ক্লাস 1-এ পড়তে হয়েছিলাম তখন আমাদের স্যারের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু যুক্তির সাহায্য নিয়েছি। এবং তোমরা যারা এসএসসিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে বা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করার পূর্বে যে 10টি ক্লাস 10টি শিক্ষাবর্ষ পার করেছো, এই যে শিক্ষাবর্ষের মধ্যে কিন্তু তোমাদের সাথে স্যারের যে সম্পর্কের প্রেক্ষাপটে তোমরা এই বিষয়গুলো পেয়েছো। তো আমি এই বিষয়ে তো যদি বলি তাহলে অনেকেই বলতে পারে যুক্তিবিদ্যা আসলে কি প্রয়োজন। তো এই বিষয়টার প্রয়োজনীয়তা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি আমি। কিভাবে? যেমন ধরো অনেকেই কিন্তু আমাদের ছাত্রছাত্রী যারা আছে অনেকেই সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনী কিংবা অন্যান্য আনসার বাহিনী হতে পারে কিংবা অন্যান্য বাহিনী হতে পারে। তো তারা যোগদান করতে আগ্রহী। এক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে যেতে হয়। পরীক্ষা দিলে কিন্তু তারা সরাসরি ভর্তি হতে পারে না পুলিশ বাহিনীতে গিয়ে, তাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে যেতে হয়, তার একটা ট্রেনিংয়ের মাধ্যমে যেতে হয়। ট্রেনিংয়ে যারা কোয়ালিফাইড করে, যারা যোগ্য হিসেবে বিবেচিত হয় তারাই কিন্তু পুলিশ বাহিনী কিংবা অন্যান্য বাহিনীতে যোগদান করতে পারে। তো এই যে বাহিনীতে ঢোকার পরে তারা কিন্তু নতুন করে হাঁটতে হয়, দৌড়াতে হয়, শিখতে হয় অনেক কলা কৌশল যেগুলা ব্যক্তি জীবনে তারা করছে কিংবা তাদের এই যে 16 বছর 17 বছর বয়স পর্যন্ত যেগুলো যুক্ত করেছিল ওগুলোই কিন্তু করতে হয়। আবার নতুনভাবে সেনাবাহিনীতে গেলে নতুনভাবে শেখানো হয়, পুলিশ বাহিনীতে গেলে ঠিক এইভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা কি? অবশ্যই একটা প্রয়োজনীয়তা আছে। এমনিতে মানুষ হাঁটতে পারে, এমনিতে মানুষ দৌড়াতে পারে, কিন্তু পুলিশ বাহিনী বা সেনাবাহিনী কিংবা যে কোনো বাহিনীতে যখন যোগদান করে তখন তারা কিন্তু নতুনভাবে কলাকৌশল যুক্ত করে এবং এক্ষেত্রে প্রতিটা সদস্য ওই বাহিনীর প্রত্যেকেই কিন্তু যে পায়ের তালে তাল মিলিয়ে হাঁটা অভ্যাস করানো হয়, এক্ষেত্রে কিন্তু তাদেরকে নতুন করে শেখানো হয়। তাহলে যদি তাদেরকে এবার শেখানো হয় তাহলে যুক্তিবিদ্যার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। কারণ আমরা ব্যক্তি জীবনে যদিও অনেকেই যুক্তি দিতে পারি, অনেক সময় দেখা যায় ভুল যুক্তি এবং সঠিক যুক্তির মধ্যে পার্থক্য করার ক্ষমতা আমাদের অনেকেরই থাকে না। অনেকেই আমরা ভুল যুক্তি এবং সঠিক যুক্তির মধ্যে পার্থক্য প্রদান করতে পারি না।
তা কেন এই যে এই যুক্তিটি ভুল, কেন এই যুক্তিটি গ্রহণযোগ্য নয় এবং কেন ওই যুক্তিটি গ্রহণযোগ্য, এই বিষয়ের যুক্তি, এই বিষয়ের সঠিক বিবরণ কিন্তু আমরা দিতে পারি না। কেন এই যুক্তিবিদ্যার এই যুক্তির ভুল হয়েছে, এই যুক্তি আমরা মানতে পারবো না, কেন ওই যুক্তিটা আমরা গ্রহণ করতে হবে, এইটা কিন্তু শিক্ষা দেয় যুক্তিবিদ্যা। এবং কোন ভুলের কারণে এই যুক্তিটা গ্রহণযোগ্য নয় এই বিষয়ে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বর্ণনা দিয়ে ভুলের বিষয় সম্পর্কে বর্ণনা দেয় যুক্তিবিদ্যা। তো এই জন্যই যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তো যুক্তিবিদ্যা কোন, যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা? বিজ্ঞান বলতে আমরা জানি কোন বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞানকেই বিজ্ঞান বলে। কলা বলতে শিল্পকলা, যেমন ধরো কোনো কিছু কলা কৌশল যেগুলো আমার ব্যক্তি জীবনে সৌন্দর্য মহিমান্বিত করার জন্য ব্যবহার করা হয় তাকে শিল্পকলা বা কলা বলা হয়। তো যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা? যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা দুটোই। বিজ্ঞানী হিসেবে বিশেষভাবেই জ্ঞান প্রদান করে, পাশাপাশি কলা হিসেবেও তার সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞানের মাধ্যমে কীভাবে কী করা উচিত তা সম্পর্কে, ব্যক্তি জীবনে কীভাবে ব্যবহার করা উচিত না উচিত তা সম্পর্কে নির্দেশনা দেয়। তো বিজ্ঞানে আবার দুটি দিক, বিজ্ঞানকে দুইভাবে বিভক্ত করা হয়, বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বিজ্ঞান, বস্তুনিষ্ঠ যে বিজ্ঞান আছে তাতে শুধুমাত্র বস্তু কী রূপ, কীভাবে কাজ করে না করে তার বর্ণনা দেওয়া হয়। বস্তুটি কীরকম হওয়া উচিত, কীভাবে হওয়া উচিত নয়, কীভাবে করা উচিত, কীভাবে করা উচিত নয়, তার কোনো নির্দেশনা বা তার সম্পর্কে কোনো যুক্তি প্রদান করে না বস্তুনিষ্ঠ বিজ্ঞান। কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান আদর্শের আলোকে, সত্যের আদর্শের আলোকে, যুক্তির আদর্শের আলোকে এবং সমাজের গ্রহণযোগ্যতার আলোকে কীভাবে করা উচিত, কীভাবে করা উচিত নয়, কীভাবে করলে সমাজ এবং রাষ্ট্র পাশাপাশি সভ্যতার জন্য উপকারী তার সম্পর্কে সুষ্ঠু এবং সুন্দরভাবে বর্ণনা দেয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বস্তুনিষ্ঠ বিজ্ঞানের একটা উদাহরণ হচ্ছে গিয়ে পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞানের মধ্যে পদার্থ কীরকম, পদার্থ কীভাবে কাজ করে, কীভাবে কাজ করে না তার সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। তারপরে যদি আদর্শনিষ্ঠ যদি আলোচনা করি, আদর্শনিষ্ঠের মধ্যে উল্লেখ করা আছে যেমন ধরো নীতিবিজ্ঞান, মনোবিজ্ঞান, এগুলো কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এগুলো কীরকম হওয়া উচিত, কীরকম করা উচিত, কীরকম করা উচিত নয় এই সম্পর্কে নির্দেশনা দেওয়া হয় সত্যের আলোকে, আদর্শের আলোকে, নির্দিষ্ট যুক্তির আলোকে। তো আজকে আমরা জানলাম যে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার কে জনক এবং যুক্তিবিদ্যার জনকের জন্মসাল, মৃত্যুসাল এবং যুক্তিবিদ্যা কি পাঠ করার প্রয়োজনীয়তা আছে, পাশাপাশি যুক্তিবিদ্যার যে বিজ্ঞান নাকি কলা, যুক্তিবিদ্যা বিজ্ঞান হিসেবে বস্তু কোন ধরনের বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান নাকি বস্তুনিষ্ঠ বিজ্ঞান, এই বিষয় সম্পর্কে আমরা জানলাম। তো যারা বই কিনে নিয়েছ এই ইতিমধ্যে তাদেরকে বলবো যে বইয়ের মধ্যে যে বিষয় দিক নির্দেশনা আছে তা অনুসরণ করবে, পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অনলাইনের মধ্যে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবে। আমরা এতে খুবই খুশি হব আন্তরিকভাবে। তো যেহেতু আমরা আমাদের শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠানের মধ্যে পরিচালনা করতে পারছি না, এই জন্য তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে অবশ্যই বইয়ের সাথে ঘনিষ্ঠতা রাখবে, পাশাপাশি বইয়ের যে প্রশ্ন, যে বিষয়গুলো আছে তার সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ করবে। আমরা জানি না কবে আমরা এই পরিস্থিতি থেকে বের হতে পারব। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বা আমার সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকেই অবশ্যই নক করবে। সবাই ধন্যবাদ সবাইকে।